স্বাগত কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। নির্বাচন নিয়ে আলোচনা এখন সর্বত্রই। সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও কথা বলছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে গণ অভ্যুত্থানের পর অভ্যুত্থানের চেতনায় শিক্ষার্থীদেরও রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন ঘিরে রাজনীতিতে কী সমীকরণ। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আরও আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। দুজনকেই স্বাগত আজকের প্রযুক্তি বাংলাদেশে। উমামা, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই, সমীকরণের কথা যেটি বলা হচ্ছে সেই সমীকরণকে আপনারা কিভাবে দেখছেন? শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, তারা কিভাবে দেখছেন? মানে আপনার রাজনৈতিক দলের বিষয়টি বা জি, নির্বাচন ঘিরে সমীকরণ, নির্বাচন চাইছে রাজনৈতিক দলগুলো, কিভাবে দেখছেন? আমাদের কথা হচ্ছে এখানে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে নির্বাচনের কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা দেশ তার একটা সিস্টেমেটিক রিফরমেশনের মধ্য দিয়ে যাবে এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সেখানে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনের দল ক্ষমতায় আসবে, এটাই সাধারণত হওয়ার কথা। বাট দেশের চলমান বাস্তবতায় সরকার কিছু সংস্কার কমিশন গঠন করেছে এবং তারা কিছু রিফরমেশন স্ট্র্যাটেজির কথা বলছে। বাট আমাদের যেটা কথা যে সরকারের অন্তত এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিন্তু কিছু স্পেসিফিক দায়বদ্ধতা আছে। তাদের যদি এই সিস্টেমটাকে এমনভাবে রিফর্ম না করে যেখানে হাসিনার বিদ্যমান যে ব্যবস্থা, সে বিদ্যমান ব্যবস্থা যদি একই রকমভাবে ফাংশন করতে থাকে, হাসিনার রাজনৈতিক সিস্টেম, হাসিনার ইনস্টিটিউশনগুলোকে যে ফর্মে রেগুলেট করতো, সে আমলাতন্ত্র বা আইনশৃঙ্খলা বাহিনী, এরপর হাসিনা যেভাবে করে দেশের ইকোনমিক স্ট্রাকচারটাকে সাজিয়েছিল, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা বড় ধরনের রিফরমেশন দরকার। এগুলো ছাড়া যদি এখানে একটা নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু ইন ফিউচার একটা দলের পক্ষে এখানে খুব সহজেই একটা ফ্যাসিবাদী বা অন্যান্য সকল দলের পক্ষেই কিন্তু এখানে একটা ফ্যাসিবাদী কাঠামোতে ফাংশন করা সম্ভব। কিন্তু একটু যদি থামি আপনাকে যদি একটু বলতে চাই যে বিএনপি সহ বেশ কিছু দল কিন্তু বলছে, বিএনপি অবশ্যই তার কথারও গুরুত্ব আছে, একটি বড় রাজনৈতিক দল, যে সংস্কারের কাজটা আসলে তাদের মতো রাজনৈতিক দলগুলোরই, রাজনৈতিক সরকারই আসলে সংস্কার করবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি জানি না আসলে শুধুমাত্র এটা রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়েই কেন আসলে সংস্কারগুলো হতে হবে। আমরা তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট যখন শপথ নিয়েছিল, এটা তো একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে কিন্তু এই শপথটা নিয়েছিল। তো অভ্যুত্থান যে একটা এখানে রাষ্ট্রটাকে বিনির্মাণের স্বপ্নটা দেখিয়েছে সাধারণ মানুষকে, এটা তো আসলে কোনো মিথ্যা স্বপ্ন না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো তখন সকল রাজনৈতিক সংগঠন বলি বা ছাত্র জনতা সকলেই কিন্তু তখন এই ম্যান্ডেটটা দেয় যে হ্যাঁ আপনারা থাকেন এবং আপনারা যে সংস্কার কার্যক্রমগুলো করতে চান আমরা কিন্তু সেটাতে সাপোর্ট দিতে চাই। রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু তখন এই কথাগুলো বলেছে। এবং আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বলছি যে আমরা এখানে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে চাই, যাতে একটা নির্দিষ্ট সংস্কারের মধ্য দিয়ে দেশটা রিফর্ম হয়ে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত দলের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা যায়। এবং এটা হচ্ছে একটা প্রসেস এবং প্রসেসটা হতে হবে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে। কিন্তু সংস্কারের মধ্যে ঢোকার আগেই, মানে সংস্কার কার্যক্রমের মধ্যে ঢোকার আগেই যদি এখানে একটা দলমত নির্বিশেষে সকলের মতামতের মধ্যে একটা ভাঙন ধরে, তাহলে কিন্তু এটা দেশের জন্য সুখকর কিছু হবে না। এবং সাধারণ মানুষ, আমরা যদি সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকেও দেখি, এখানে সব নির্বাচন তো আসলে দরকার, হয়তো আজকে থেকে 1 বছর পর হোক, 1.5 বছর পর হোক, এখানে নির্বাচিত সরকারের হাতে কিন্তু ক্ষমতাটা হস্তান্তর করা হবে। কিন্তু এখানে অভ্যুত্থান, তাহলে এই যে আমাদের আজকে কিন্তু একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে যে 858 জনের একটা তালিকা দেওয়া হয়েছে শহীদের, এবং 11,500 আহতের একটা তালিকা দেওয়া হয়েছে। এটা আরো বাড়বে। সেই প্রশ্নটাই আবার পুনঃপ্রশ্নটাই সামনে আসে যে নির্বাচনের জন্য কি আসলে এই মানুষগুলো আসলে শুধুমাত্র প্রাণ দিয়েছে, তার মানে এই দেশটার তো একটা রাজনৈতিক বিনির্মাণের প্রয়োজন আছে, ওই স্বপ্নটা কিন্তু দেখে যাওয়ার প্রয়োজন আছে। এবং রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে, ওই জুলাই গণ অভ্যুত্থানের যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটা অ্যাড্রেস করতে আমি মনে করি যে বড় একটা জায়গাতেই তারা ভুল করছে। এবং তাদের যদি ইন ফিউচার, তাদের যদি এই মানুষকে নিয়েই তো আসলে তাদের পলিটিক্সটা করতে হবে। এবং এই সাধারণ মানুষই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, এই রিক্সাওয়ালারাই কিন্তু জীবন দিয়েছে। তো তাদেরকে নিয়ে যদি আমরা রাজনীতিটা করতে চাই তাহলে তার যে আকাঙ্ক্ষা সেটাই কিন্তু আমাদের আসলে প্রতিফলনটা থাকতে হবে আমার রাজনীতিতে। এবং সেটা কিন্তু রাজনৈতিক সংগঠনগুলোরও কিন্তু এই আকাঙ্ক্ষাটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জি উমামা, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। ফাহিমা নাসরিন মুন্নি, সুষ্ঠু নির্বাচনেই কি আসলে মানুষের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র উপায়, বা কি ভাবছেন? দেখেন, আমরা তো একটা দীর্ঘ সময় একটা ফ্যাসিবাদের
দোসর যারা ছিল একটা নির্বাচনহীন, গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, আইনের শাসন যেখানে ছিল না, এইরকম একটা 3টা 4টা আমরা যদি ধরি 4টা 2008, 14 বিনা ভোটের আপনার 154 জন এমপি, এবং তার পরবর্তীতে 18 নিশিরাতের নির্বাচন, আর 24-এ তো ডামি যে নির্বাচন হয়েছে। এখন আমরা যেই কথাগুলো শুনছি, নির্বাচন এটা এই জন্যে হতে হবে, এটা গণতন্ত্রের ফিরে আসার যে ক্রস রোডে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা গণতন্ত্রের পূর্ব শর্ত। অবশ্যই নির্বাচন হতে হবে। কেন? কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার তারাই হয় যারা নির্বাচিত হয়ে আসে। এটাই অনির্বাচিত এবং নির্বাচিত এর ভেতরের যে বিরাট বড় দাগের একটা ফারাক তৈরি করে। আপনার নিশ্চয়ই মনে আছে 1-11 সরকার অনেক জনপ্রিয়তা নিয়ে এসেছিল, এবং 2 বছর যখন ছিল তারপরে কি অবস্থাটা সাধারণ মানুষ বলুন আর সবার কাছে হয়েছিল। দেখেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা গণতন্ত্র, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মানবিক মর্যাদা, যেমন ভোটের অধিকার সেটাও তেমন, এবং নির্বাচন সেটাও একইভাবে ভীষণভাবে আপনার ইম্পর্টেন্ট। কারণ তা না হলে আপনার 71-এ যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, আত্মাহুতি দিয়েছিল, আমরা এই 24-এ এসে দেখছি এখানেও প্রায় আপনার 2000-এর কাছাকাছি ছাত্র জনতা যে জীবন দিয়েছে, এবং বহু হাজার হাজার এখনও আজও ছাত্র জনতা আপনার হাসপাতালে যে বিছানায় অঙ্গহানি ঘটেছে, কারো হাত কারো পা হারিয়েছেন, 500-600-র উপরে অন্ধত্ব বরণ করেছেন। এবং আমরা বলি যে দেখেন, আমরা যেমন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, একটা বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের কথা আমরা বলবো। কারণ কি, বিএনপির যে দীর্ঘ ত্যাগের পটভূমি, এটার ওপর ছাত্র জনতার যে অভ্যুত্থান, আমরা সেটাকে সবসময় আমরা আরো একটি কথা রয়েছে, রাজনৈতিক দল তো ক্ষমতাসীন হতে চাইবেই, সেটিও ক্ষমতার কথা আমি ওইভাবে বলছি না। আমরা বলছি যে দেখেন, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যে পালিয়ে গেল, তার সাথে সমস্ত আপনার আওয়ামী লীগের ডামি ইলেকশনের সংসদে যারা ছিল পালিয়ে গেল, কিন্তু 1.5 যুগ ধরে আমরা বিএনপি সহ ভিন্ন মতের যারা, আমরা তো মাঠে ছিলাম, এবং সেই মাঠে থাকার জন্য আমাদের 1.5 লক্ষ তারও বেশি মামলা, 60 লক্ষ আপনার নেতাকর্মীর বিরুদ্ধে। আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে 1551 জন, আমাদের গুম হয়েছে 423 জন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছে 157 জন, আমাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়েছে অসংখ্য নেতাকর্মী। কাজেই বিএনপি সহ এখানে অন্য আরও যতগুলো দল গণতান্ত্রিক রাজনৈতিক এই আন্দোলনে আছে, তাদের প্রত্যেকের ছাত্র জনতা, রিক্সা চালক ভাই থেকে শুরু করে দিনমজুর প্রত্যেককে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে এই 24-এর গণ অভ্যুত্থানের আমরা স্মরণ করি। আর তার সাথে নির্বাচনের প্রসঙ্গে আসি। দেখেন, আমরা কিন্তু কন্টিনিউয়াস, যখন কথা বলার কোনো অধিকার ছিল না ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট একটা যে রেজিম চলছিল, কোনো রকম মুক্ত চর্চা বুদ্ধির কিংবা মত প্রকাশের স্বাধীনতা বলুন, সভা করবার কিছুই আমাদের ছিল না। তার মধ্যেও আমরা কিন্তু বসে থাকিনি, আমরা কিন্তু চেষ্টা করেছি, আমরা সভা করেছি, মার খেয়েছি, আবার দাঁড়িয়েছি, আবার করেছি, গুম করেছে, জেল খেটেছি, নিঃস্ব হয়েছি, জেলের মধ্যে হত্যা করেছে, আমরা কিন্তু থামিনি। কিন্তু এখন শিক্ষার্থীদের এই যে ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান, এটাকেও আমরা কিন্তু একইভাবে স্বীকৃতি দিই, কারণ এটা তারা করেছে, এটা আমাদেরকে তারা ডিজার্ভ করে যে এই সম্মানটা। কারণ এটা তো সত্যি যে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরেই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা এটা হয়েছে এবং স্বাধীনতাটা এসছে। রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি সংস্কারের যে কথা এসছে, সেখানে আসি। সংস্কার বিষয়ে যেই কমিশনগুলো হয়েছে, আপনি জানেন যে সংবিধান সংস্কার এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। আইনের একজন ছাত্র হিসেবে, দীর্ঘদিন সুপ্রিম কোর্টে থাকা একজন মানুষ হিসেবে, একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এই সংবিধানটাকে এই পর্যন্ত 17 বার আপনার সংশোধন করা হয়েছে, 17 বার সংশোধন করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এটাকে কি
সংবিধানটা তো মানুষের জন্য। সংবিধানটা কার জন্য? আমাদের বাংলাদেশের যে আমরা 18 কোটি জনগণ আছি আমাদের জন্য। তাহলে এই সংবিধানের দোহাই দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিম আমরা তো দেখেছি, গণতন্ত্রকে হত্যা করে, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে, ভোটের অধিকারগুলো কেড়ে নিয়ে আমরা আজকে বলতে চাচ্ছি এইটুকু যে দেখেন, সংস্কার অতটুকু করার দরকার আছে যতটুকু সংস্কার করলে পরে আপনার একটা নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি সেটা তৈরি করা যায়। এক্স্যাক্টলি। ফাহিমা নাসরিন, একটু যদি আপনাকে থামিয়ে বলতে চাই যে আপনি যেটি বললেন যে নির্বাচনের কথা, সেটি কেন প্রয়োজন সেটিও বললেন, কিন্তু মানুষ কিন্তু স্বাধীনতার পর থেকে নির্বাচনে ভোট দিয়েছে এবং দেখেছে তাদের কিভাবে স্বপ্নভঙ্গ হয়েছে। বিশেষত 15 বছরে সেই আস্থার জায়গা আরো বেশি শূন্য হয়ে গেছে, আরো বেশি নাই হয়ে গেছে। সেই ক্ষেত্রে সেই আস্থার জায়গা ফিরিয়ে আনতে কি মানে কোনো ধরনের পদক্ষেপ রয়েছে, কোনো কাজ করছেন কিনা? অবশ্যই আমি সেটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে দেখেন, মানে আবারও কেন প্রতারিত হতে রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না? দেখেন, প্রবলেম তৈরি হয়েছে কখন? যখন একটা রেজিম এমন একটা অবস্থা তৈরি করেছে, আপনি বললেন, নিউজে দেখলাম ইভিএম মেশিন, এটা আপনার তৈরি করতে 4000 কোটি টাকা জনগণের করের পয়সা, ট্যাক্সের পয়সা খরচ করেছে, কিন্তু নির্বাচন হয়নি। বিনা ভোটের নির্বাচন, ওই যে রাতের ভোটের বারবার রিপিট করবার দরকার নেই, ওই জায়গাটাতে জনগণের আস্থা নষ্ট হয়েছে। আপনার যদি স্মরণ থাকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে আমাদের সংবিধানে পূর্ণ সন্নিবেশিত হয়েছে, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা 2011-তে আওয়ামী লীগ এসে দুরভিসন্ধিমূলকভাবে, আইনের ভাষায় বলে আলটেরিয়র মোটিভ, দুরভিসন্ধি শব্দটা হচ্ছে এটা, তারা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করে দিল তখনই আমরা কিন্তু বুঝেছি, এবং সেই রায়টার মধ্যে আপনার বিচারিক যে ফ্রডুলেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো করেছিল, তখনই কিন্তু আপনার বোঝা গেছিল আকাশে কালো মেঘ জমেছে। কারণ কি, তত্ত্বাবধায়ক সরকারটা জামাতের সাথে, এটা কিন্তু আওয়ামী লীগেরও ব্রেইন চাইল্ড ছিল, তারা কিন্তু চেয়েছিল। আমি এই বিষয়ে নিশ্চয়ই আরো শুনবো আপনার কাছ থেকে, আমাদের দুজনের কাছ থেকেই শুনবো। আসলে আমাদের একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আবার কথা হবে কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় নির্বাচন ঘিরে রাজনীতিতে কী সমীকরণ, এবং আলোচনা করতে আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং উমামা ফাতেমা। উমামা, আপনাকে দিয়ে এবারও শুরু করতে চাই, যেটি হচ্ছে আমরা রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম, নির্বাচন নিয়ে কথা বলছিলাম, গণ অভ্যুত্থান নিয়ে কথা বলছিলাম, কিন্তু একটি কথা কিন্তু আমরা বারবারই আলোচিত হতে দেখেছি যে রাজনৈতিক দলগুলোর বিষয়ে যে তাদের আসলে মানে আরও বেশি সংস্কার করা প্রয়োজন কিনা, সেই ব্যাপারে একটু শুনবো। এর পাশাপাশি আরেকটা যেটি আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তরুণদের আসলে কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখছেন কিনা, আসলে সেটি আসলে জনগণের আস্থা কতটা অর্জন করতে পারছে, জনগণকে কতটা সম্পৃক্ত করতে পারবে, সেই বিষয়েও যদি একটু ভাবনা বলেন। ধন্যবাদ। আপার কথা যখন শুনছিলাম তখন অনেকগুলো পয়েন্ট আসছিল মাথার মধ্যে, যেমন এখানে আসলে একটা ফ্রেমের মধ্যে পুরো ডিসকোর্সটাকে বেঁধে ফেলার একটা চেষ্টা হচ্ছে সব পক্ষ থেকেই। প্রথমত বিএনপির পক্ষ থেকে একটা চিন্তা যে আচ্ছা 15 বছর তো আমরা ফাইট করেছি এখানে ভোটাধিকারের জন্য, এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে ভোটাধিকার আমার একটা বেসিক নিড। এখন দলগতভাবে আপনারা এটা মানে এটা ভাবতে পারে, এটা কোনো দলগতভাবে ভাবনাটা কিন্তু সমস্যা না, কিন্তু আবার অভ্যুত্থানটাকে সাংঘর্ষিক করে ফেলে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকেও তো আমরা আসলে ওই নির্বাচনী ব্যবস্থাটার মধ্যে ধারণ করতে হবে, আমার দলের মধ্যে ধারণ করতে হবে। কারণ ইন ফিউচার যদি আমি ভবিষ্যতে রাজনীতিটা যদি আমি করতে চাই তাহলে, এবং দীর্ঘমেয়াদে যদি আমি রাজনীতিটা করতে চাই, তাহলে জুলাই অভ্যুত্থানকে কোনোভাবেই আমি মাইনাস করে দিয়ে বা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আমি ন্যারো করে দিয়ে আসলে আমি কোনোভাবে এখানে পলিটিক্সটা সামনের দিনে সাজাতে পারবো না। কারণ এই জুলাই অভ্যুত্থান যেভাবে তরুণদের মধ্যে একটা গণজাগরণ তৈরি করেছে, এটা কিন্তু কোনো না কোনোভাবে এখানকার রাজনৈতিক দলগুলোকে অ্যাকোমোডেট করতে হবে, যারা বছরের পর বছর রাজনৈতিক বিমুখিতা এবং এই এটা শুধুমাত্র তরুণদের ক্ষেত্রেও না, আমাদের আব্বা আম্মাদের ক্ষেত্রেও, তারা আমার আব্বা 2008-এর নির্বাচনের পরে আর কখনো ভোট দেন নাই, যদি এবং আমার আম্মাও কখনো 2008-এর নির্বাচনের পরে ভোট দেন নাই, এবং এই যে তারা ভোটটা দেওয়ার
ব্যবস্থার প্রতি এই পরিমাণ অনীহাটা সবার মধ্যে তৈরি হয়েছিল। 2024 সালে তো ভোট কেন্দ্র একদম ফাঁকা, যে চাইলে গিয়ে ভোট দিতে পারবে। 24 সালে একটা মানুষও যায়নি, পুরো রাস্তা খালি ছিল। এবং 2018 সালে তরুণরা যখন ভোট দিতে গিয়েছে তখন তার নানা দাদার ভোটও আগে রাতে দেওয়া হয়ে গেছে। এগুলো তো আমরা দেখেছি। এবং এই যে প্রসেসের মধ্য দিয়ে এখানকার রাজনৈতিক সংগঠনগুলোর ব্যাপারেও কিন্তু স্টুডেন্ট বলি বা সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ মনোভাব ছিল যে এই রাজনৈতিক সংগঠনগুলো আদৌ দেশটার কোনো ধরনের পরিবর্তন আনতে পারবে কিনা। সেই জায়গা থেকে এখানকার রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের একটা বিতৃষ্ণা ছিল, এবং যেটা প্রতিফলন কিন্তু হয়েছিল 2023 সালে যখন বিএনপি বা আমি তখন ছাত্র ফেডারেশন করতাম, তখন যুগপৎ আন্দোলনে কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোও ছিল, কিন্তু অল আউটভাবে সবাই রাস্তায় নেমে কিন্তু বলেছিল যে এই নির্বাচন আপনারা সবাই বয়কট করেন। কিন্তু এই সময়ও কিন্তু সাধারণ মানুষ নামেনি। আমার এখনো মনে আছে যে 2024 সালের জানুয়ারি মাসে আমরা 5 জন মানুষ রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্ল্যাকার্ড ধরেছিলাম, হাসিনা নো মোর বা এই নির্বাচন আমরা মানি না। কিন্তু 5 জন মানুষ, কোনো মানুষ, আমরা দিনের পর দিন আমরা হুমকি পাচ্ছি প্রক্টর থেকে, প্রক্টর অফিস থেকে কল দিচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু মানুষ আমাদের সাথে নামেনি। আমরা সবাই কিন্তু ওই সময় একা ছিলাম। এবং ওই সময় আমরা যখন সাহসগুলো দেখাচ্ছি এই নির্বাচন আমরা মানি না, ওই সময় কিন্তু সাধারণ মানুষ দেখছে, পাশ থেকে দেখে তারা চলে যায়, তারা কিন্তু অংশগ্রহণ করতো না। কারণ এই যে তারা দেখছে যে এই রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু রাস্তায় মানুষকে নামাতে পারছে না, এবং মানুষ কিন্তু এই ব্যবস্থার উপর হতাশ হচ্ছিল। এবং এটা কিন্তু হতাশাটা কিন্তু একটা ব্যবস্থাগত হতাশা, কোনো স্পেসিফিক আওয়ামী লীগের প্রতি তার ক্ষোভ জন্মেছে, ব্যাপারটা সবসময় কিন্তু সেটা কিন্তু অন্যান্য দলগুলোর প্রতিও জন্মেছে। এবং আওয়ামী লীগের প্রতি ক্ষোভটা মূলত কোন জায়গা থেকে, যে তার পক্ষে একটা দেশটাকে রিফর্ম করার এত ধরনের সুযোগ, এত কিছু আছে একটা দলের কাছে, এবং সে পুরা তার সকল ধরনের লজিস্টিক সাপোর্ট ব্যবহার করলো একটা ফ্যাসিবাদ তৈরি করার পিছনে। এবং এটা মানুষের মধ্যে দিনের পর দিন কিন্তু একটা গোষ্ঠীকে তারা সুবিধাপ্রাপ্ত করেছে, তারা 71 মুক্তিযুদ্ধকে তারা নষ্ট করেছে, সব বাংলাদেশের হিস্ট্রিকে তারা করাপ্টেড করেছে। এবং মানুষের ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায় যখন আবু সাইদ মারা যায়। আবু সাইদ 16 তারিখে মারা যাওয়ার পরে আমরা তো একদম সচক্ষে দেখেছি, আমাদের উপর যখন হামলা হয় 15 জুলাই, সাধারণ মানুষ মানে অপেক্ষা করছে যে কখন একটা ডাকটা আসবে আর আমরা নেমে যাব। কারণ এটা কিন্তু 17 বছরের হতাশা, এবং রাজনৈতিক দলগুলোর তো একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে এই আওয়ামী লীগকে সরানোর জন্য, কিন্তু মানুষ তো এই ব্যবস্থাগত হতাশার কারণে রাস্তায় নামতে ভয় পাচ্ছিল বা সম্পৃক্ত হতে পারছিল না, তারা ওই ফিলটা করেনি। কিন্তু যখনই ছাত্ররা ডাক দেয় তখন তাদের কাছে মনে হচ্ছিল যে আমারই তো ছেলে, আমারই তো মেয়ে। এই যে উনি বলছেন যে ওনার ছেলে মেয়েরাই কিন্তু রাস্তায় ছিল, তার মানে যখন মানুষ নিজের পরিবারের সদস্যরা যখন রাস্তায় নেমে যাচ্ছে তখনই কিন্তু এই সকল জনগোষ্ঠী তারা কিন্তু রাস্তায় নেমেছে, এবং তার ফলে কিন্তু শেখ হাসিনা পতন হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতন শুধুমাত্র কিন্তু একটা দলের পতনকে নির্দেশ করে না, বরং শেখ হাসিনার তার সকল ইনস্টিটিউশনাল যে করাপশন সে করেছে, প্রত্যেকটা কিছুকে নিয়ে, একটা সিস্টেমকে নিয়ে কিন্তু সে পতিত স্বৈরাচারী পরিণত হয়েছে। এবং আমাদের কিন্তু ওই সিস্টেমটাকে বারবার রিফর্মের কথাটা বলে যেতে হবে। হ্যাঁ, এই সিস্টেমেটিক রিফর্মেশনটা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। আমি আজকে সকালবেলা কাগজে কলমে সংস্কার বলে দিলাম, কালকে জনপ্রশাসন সংস্কার হয়ে গেল, এত সহজ বিষয়টা না। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু তাদের এই বডির মধ্যে, তাদের প্রসেসের মধ্যে তরুণদের চিন্তাকে অ্যাকোমোডেট করতে পারতে হবে, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাকে অ্যাকোমোডেট করতে পারতে হবে, এবং আওয়ামী লীগ যাতে তারা কখনো হয়ে না ওঠে এই প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে হতে হবে। এবং সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য যখন আমি নির্বাচনের কথা বলছি, আমি যখন বলছি আমি নির্বাচন চাই, সেটা যাতে সাধারণ মানুষের কাছে এই মেসেজটা না যায় যে আমি আরেকটা স্বৈরাচার হয়ে ওঠার জন্য নির্বাচন যেতে চাচ্ছি, এবং এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। জি জি, একদম পরিষ্কার আমার কাছে অ্যাডভোকেট ফাহিমা নাসরিন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সংস্কার প্রয়োজনীয় কিনা সেটি, এবং পাশাপাশি যেটি বললো যে আপনারাও কি আসলে একটি আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি হয়ে ওঠার জন্যই কি আসলে নির্বাচন চাচ্ছেন কিনা, ক্ষমতায় যেতে চাচ্ছেন? না না, আমরা তো ক্ষমতার কথা বলছি না। নির্বাচন এটা আমি বলেছি গণতন্ত্রের পূর্বশর্ত। আমরা গণতান্ত্রিক একটা ক্রস রোডের যেই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি, একটা পয়েন্টে, সেখান থেকে আমাকে যখন ওই হাইওয়েতে উঠতে হবে ভেতরের রাস্তা থেকে বেরিয়ে, তখন নির্বাচন দিতে হবে। কারণ নির্বাচনের জন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের আজকে নতুন জন্ম নিয়েছে বিষয়টা কিন্তু তা নয়, এটা অনেক পুরনো এর ইতিহাস। আর আমরা অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থান যেটা হয়েছে জুলাই এবং অগস্টের, তার আগে যে ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছি, 1000-এর কাছাকাছি
আমাদের মানুষ মানে গুম হয়ে গেছে সব আমরা যদি ধরি, বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ বলুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশনস সহ আমরা দিয়ে গেছি। এখন দেখেন, আমি এখানে সাংঘর্ষিক কিছুই দেখি না। তার কারণ কি জানেন? কারণ এটা আমরাও চেয়েছি, বাংলাদেশের জনসাধারণের বাইরে আমরা মোটেই না। আমরা ইনক্লুশনে বিশ্বাস করি। আমরা মনে করি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষ সেই দিন চেয়েছিল যে এই পতিত স্বৈরাচারের পতন হোক। এটা সত্যি। এখন তার মানে কি যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদেরই ছাত্র, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, তারা আমাদেরই আত্মীয় স্বজন। বাংলাদেশ তো একটা পরিবারের মতন। এখন দেখেন, আমরা ফ্যাসিস্ট হতে চাই না। আমার হাতে যে বইটা, এটা আমাদের দেশনেত্রী বহু আগে, আজকে সংস্কারের কথা এই 24-এ এসে আপনারা শুনছেন, আমরা বহু আগেই বলেছি 31 দফা ভিশন 2030, এটা আজকের কথা না। আমরা বলেছি নিজেদের মধ্যে সেই সংস্কারটাকে চালু রেখেছেন। আমি ওইটাই বলছি যে আপনি জানেন যে আমাদের কাউন্সিল একটা সভা 28 অক্টোবরে হাজার হাজার আপনার গ্রেনেড ফুটিয়েছে, সাউন্ড গ্রেনেড, মানে একটা ভয়ের সংস্কৃতি আওয়ামী লীগ যেটা তৈরি করেছিল, মারা গেছিল আমাদের ভাই। তো এগুলো করে তারা ভয় দেখানোর যেই চেষ্টা তাদের ছিল, সেটাকে ভেঙে বারবারই আমরা দাঁড়িয়েছি, আমরা চেষ্টা করেছি। এখন দেখেন, সব কিছুরই একটা শেষ থাকে। তো এই শেখ হাসিনার যেই পতন, ফ্যাসিজমের যেই পতন, হ্যাঁ ইনস্টিটিউশনগুলো সব ধ্বংস করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বিগত 1 দশকের বেশি সময় ধরে যখন রাস্তায় আছি, কথা বলছি, আমরা কিন্তু দেখেন সংবিধান সংরক্ষণ সংস্কার কমিশনের কথা আজকে থেকে 2 বছরের বেশি সময় আগে আমরা বলেছি গণভোট আবার কিন্তু আপনার পুনঃপ্রবর্তন করতে হবে। প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে, আমরা সেটার থেকে বেরিয়ে বৈষম্যহীন সম্প্রীতিমূলক একটা রেইনবো নেশনের কথা, এটা কিন্তু আজকের কথা আমি বলছি না। আমরা বহু আগে এই 24 না, আরও 2 বছরের অনেক আগে আমরা বলেছি গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার মানেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনা। কারণ বাংলাদেশের যেই রাজনীতি, যেই রাজনৈতিক কালচার, এতে একটা দলীয় রাজনৈতিক দলের অধীনে একটা নির্বাচন করতে গেলে নির্বাচন কমিশন লাগে, নির্বাচন করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী লাগে, নির্বাচন করতে গেলে বিচার বিভাগ লাগে, নির্বাচন করতে গেলে জনসাধারণের সেরকম একটা পরিবেশ পরিস্থিতি লাগে যে আমি সত্যিকার অর্থে ভোটটা দিতে পারবো কিনা। যে আমি নিজে যখন আওয়ামী লীগের আমলে ভোট দিতে গেছি ইভিএমে, প্রথম কথা হচ্ছে ওই যে আমার আঙুলের ছাপ 10 মিনিট চলে যায়, জানে যে আমি দল করি, যাই হোক আমারটা মিলে না। তারপর আমি যখন গোপন কক্ষে গেছি 2 বার করে তারা আমার সাথে এসে নানান কথা বলছে। যাই হোক, আমরা বলেছি ক্ষমতার ভারসাম্য, ফ্যাসিস্ট মানে আমরা বিএনপি ফ্যাসিস্ট হয়ে কোনো অবস্থাতে যেন না আমরা উঠতে পারি, ওই জন্য আমরাই বলেছি চেক অ্যান্ড ব্যালেন্সের কথা। আমরাই বলেছি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী, 2 বারের বেশি সেটা কনজিকিউটিভ হোক কনকারেন্ট হোক হতে পারবে না রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য আমরা বলেছি। এখন দেখেন, আমরা উচ্চ কক্ষ বিশিষ্ট আপার হাউস অফ লেজিসলেচার যেটা, সেটার কথাও আমরা বলেছি। আমরা বলছি দেখেন, অনেকেই সংসদে আসতে চান না কিংবা আসেন না, যারা অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত গুণী, কিন্তু তাদের ওই মেধা, তাদের ওই জ্ঞান আমাদের এই দেশটার খুব প্রয়োজন আছে। আমি এই বিষয় নিশ্চয়ই আরো শুনবো। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। নির্বাচন নিয়ে, সমীকরণ নিয়ে, নানা কিছু নিয়ে আমরা কথা বলবো এবং ফিরে এসে আপনার কাছে আমার যেটি প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে সামনে আসলে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা, বা এই সরকারের অধীনেও যদি আপনারা নির্বাচনে যান, সেই নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আসলে কোনো ধরনের সংকট অসুবিধা দেখছেন কিনা, সেই ব্যাপারে নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। দুজনেই থাকুন আমার সাথে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আমার সাথে আজকে রয়েছেন অ্যাডভোকেট
ফাহিমা নাসরিন মুন্নি এবং উমামা ফাতেমা। উমামা, আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি একটু অ্যাডভোকেট ফাহিমা নাসরিনের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমি যেটি বলছিলাম যে নির্বাচন, সেই ক্ষেত্রে এই সরকারের অধীনে নির্বাচন বা সামনে যে নির্বাচন সেটি ঘিরে আপনারা আসলে চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা, এবং নিজেদের মধ্যে যেই নেতাকর্মীদেরকেও আসলে আরো বেশি নির্বাচনমুখী করে তোলার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে আবারও। দেখেন, এই সরকারের অধীনে নির্বাচনে আমরা চ্যালেঞ্জ মানে কি, আমরা চেয়েছি রোড ম্যাপ, মানে এক্স্যাক্টলি বলে দেয়া ভালো যে কবে নাগাদ একটা তফসিল ঘোষণা হতে পারে, কবে নাগাদ নির্বাচন হতে পারে। কারণ এটা তো অনেক বড় একটা সংগঠন, বাংলাদেশের একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত রাজনৈতিক বড় দলগুলোর যে স্ট্রাকচার একদম তৃণমূল পর্যন্ত, কাজেই সেখানে আপনার কথা একদম ঠিক যে রেডি হওয়ার ব্যাপার আছে। এবং বিএনপি আমরা সেটা আমাদের সেলফ ইভ্যালুয়েশন বলুন, সেলফ ক্রিটিসিজম বলুন, আমরা একেবারে সত্যিকার অর্থেই চেষ্টা করছি রেডি হওয়ার জন্য, যেখানে আমরা মনে করছি যে যারা আগামীতে কারা সম্ভাব্য আমাদের দেশনেত্রীর সাথে যারা ছিলেন ওনারা কোন ধরনের প্রার্থী হবেন, নতুন প্রজন্ম যাদেরকে আমরা ভাবছি। আপনি জানেন যে আমাদের জনসংখ্যার 60% ওপরে আজকে তারা তরুণ, তারা কিন্তু ভোট দেয়নি, 30-এর কোঠায় যাদের বয়স, সত্যিকার অর্থে তো ভোট হয়নি। কাজে ভোট দেওয়ার একটা বিষয় আছে। নতুন প্রজন্মকে আগামীতে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রেও আমরা কিন্তু একই সাথে কাজ করছি। তাদের পোস্ট পদবি, তাদেরকে উৎসাহিত করা, কিভাবে আরও রাজনীতিতে আকৃষ্ট করা যায়। বিগত 17 বছরে বিশেষ করে যারা ত্যাগী এবং পরীক্ষিত আমাদের নেতাকর্মী আছেন ওপর থেকে নিচ পর্যন্ত, তাদের মূল্যায়নের চেষ্টা করছে আমাদের দল। কাজেই হ্যাঁ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলেছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা ওই কথাটা, আমরা তো তারই সৈনিক, আমরা এই কথাটা শুধু বিশ্বাস করি না, এটা আমরা ধারণ করি। ওই কারণেই আমরা এই সরকারের অধীনে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কিন্তু আমাদের বেনিফিট অফ ডাউট দিয়েছি। যদিও ল অ্যান্ড অর্ডার দেখবেন এখনো 4 মাসের বেশি হয়ে গেছে, তাও কিন্তু খুব একটা যে কালকে আমরা দেখেছি সাভারে ডাকাতি বাসে সাভারে হয়েছে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা আমরা যেগুলো দেখছি তাতে বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখনো নিয়ন্ত্রণে ওইভাবে তারা আনতে পারেনি। আপনি গার্মেন্টস সেক্টরের দিকে যদি দেখেন, সেখানে বিভিন্ন সময় আনরেস্ট, এগুলোরও আবার একটা বিষয় আছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তাদের পতন হয়েছে, কিন্তু তারা বসে নেই। তারা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম ফাঁদ, তাদের হাতে তো অবৈধ কোটি কোটি হাজার হাজার কোটি কালো টাকা আছে। এখন দেশে বিদেশে বসে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই সরকার, অন্তর্বর্তী সরকারটাকে চ্যালেঞ্জ করছে, এটা তারা পতিত স্বৈরাচারের প্রেতাত্মা যারা, তারা করছে, আমরা করছি না। এই পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা প্রশাসনের সহ নির্বাচনের আগে তাহলে নিশ্চয়ই সেটিও একটি চ্যালেঞ্জ, এই সব ষড়যন্ত্র এবং মোকাবেলা করা সঠিকভাবে শক্ত হাতে। অবশ্যই অবশ্যই, আমি সেটাই বললাম, এই চ্যালেঞ্জটা আমরা করছি না তৈরি, এটা করছে ওই পতিত স্বৈরাচারের প্রেতাত্মা যারা বসা আছে, এখনো রন্ধ্রে রন্ধ্রে বসা আছে। এমন না যে 2-4 জনকে আমি বদলে দিলাম, ট্রান্সফার করলাম, কাউকে বরখাস্ত করলাম, হয়ে গেল। নো, এটা ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট ওয়ে। কারণ কি, 17 বছর আর 15 বছর আওয়ামী লীগ তারা উপর থেকে 4, 5, 6 স্তরে সাজিয়েছে। কাজেই এই পতিত প্রেতাত্মা, এই ফ্যাসিবাদ, এই রেজিম যেটা গেছে, এদের বিরুদ্ধে অত্যন্ত সজাগ থাকা ইন্টারিম গভর্নমেন্ট। একদম পরিষ্কার আমার কাছে অ্যাডভোকেট ফাহিমা। আমি একটু উমামার কাছে যেতে চাই। তরুণদের নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম, রাজনৈতিক দলকে আসলে নতুন সমীকরণ তৈরি করবে কিনা এই রাজনীতিতে এই সময় এসে? তরুণদের রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, ওটা আমি আজকে সকালবেলা নিউজ পেপার থেকে জেনেছি। যদিও রাজনৈতিক দল গঠন করা তো সাধারণ মানুষের, তো এটা একটা অভ্যুত্থানের পর ছাত্রদের তো আসলে রাজনীতি তো আসাই উচিত, বরং এটাই নর্ম হওয়া উচিত।
এখন ছাত্ররা বা আমরা তরুণরা যখন রাজনীতিতে প্রবেশ করব তখন তো আমরা যে কমপ্লেনগুলো করছি যে পলিটিক্যাল পার্টিগুলো তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না, বরং সেটাই তো উচিত। তরুণরা কি আসলে কোনো নতুন রাজনৈতিক সংস্কৃতিও কি আনতে পারে, বা যেটি আমরা বলছিলাম যে বারবারই যে অন্যান্য পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের যা অনাস্থা সেটি কি কাটাবে কিনা? সেটা বেশি গুরুত্বপূর্ণ যে সামনে যদি আমাদের ছাত্রদের মধ্যে থেকে যদি নতুন রাজনৈতিক দল আসে, সেই দলটা যাতে একই ধরনের অর্থনৈতিক কাঠামোর উপর দাঁড়িয়ে একই ধারা রাজনীতি করে না যায়, তাহলে আমরা আসলে পরিবর্তনটা দেখব কোথায়? আমাদের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক রিফরমেশনের কথা আমরা বলছি, সেটা তো শুধুমাত্র আমরা গুটি কয়েক মানুষের স্বপ্ন না, এটা সাধারণ মানুষ, একদমই আমাদের মা বাবা যারা আছে তাদের মধ্যে থেকে কিন্তু এই স্বপ্নটা আছে যে আমি যে আমার ছেলে মেয়েকে এরকম একটা রাজনৈতিক ফিল্ড, এরকম একটা জায়গাতে পাঠাচ্ছি, সেই জায়গাটাকে আসলে সংস্কার হবে কিনা, সেই জায়গাটার মধ্যে কি নতুনত্ব আসবে কিনা, সেখানে কি আমি আমার ফ্যামিলির একটা মেম্বারকে পাঠায় স্যাটিসফাইড থাকবো কিনা, এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। মানে সামাজিকভাবে কি এটা অ্যাকসেপ্টেড হবে কিনা যে আমরা আমাদের ছেলেমেয়েরা যখন ইয়েতে যাচ্ছে, রাজনীতি করতে যাচ্ছে, সে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অ্যাফিলিয়েটেড হচ্ছে, তখন এটা তো সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হওয়া, এটার জন্য একদম প্রাথমিক দরকার হচ্ছে আমাদের এই তরুণরা যে আজকে ক্ষমতায় গিয়েছে, আমাদের উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে, তারা যদি দেশের মধ্যে একটা বেসিক চেঞ্জ আনতে না পারে, বা তারা আসলে কতটুকু বেসিক চেঞ্জটা আনতে পারছে সেটার উপর যদি এই সরকার কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে আমরা সকলে একত্রিতভাবে ব্যর্থ হব। আমরা যারা এখানকার যারা রাজনৈতিক দলগুলো আছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারাও যেমন ব্যর্থ হবে, আমরা তরুণরাও কিন্তু ব্যর্থ হব। তার মানে এই সরকার এই যে অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, তাকে সবসময় একটা প্রেশারের মধ্যে রাখা যে ইউ আর বাউন্ড টু আপহোল্ড দ্য মাস আপ্রাইজাল। আপনি যদি সেটা করতে না পারে, তাহলে আপনার এই ক্ষমতায় থাকার কোনো ধরনের অধিকার নাই, এবং সেটা আমাদের সকল ছাত্র জনতা, রাজনৈতিক সংগঠন সকলেরই দায়িত্ব সবসময় তাকে ওই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখা। এবং আমরা আশা করব যে এখানে তরুণদের রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে হোক বা এটার বিপরীতে গিয়ে হোক, হয়তো কিন্তু এই সরকারের মাধ্যমে আমরা যদি দেশের নতুন কোনো পরিবর্তন আনতে না পারি, তাহলে আসলে অভ্যুত্থানটা আমি শুধু একটা কথা বলি যে এটা যেন কিংস পার্টি না হয়। নাম্বার 1, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে যেন দুটোকে আলাদা করা হয়, সরকার এবং দল মিলেমিশে যদি এক হয়ে যায়, সেটাকে আমরা কিংস পার্টি বলেই কিন্তু ডাকি। একদম পরিষ্কার। দুজনের কারণে দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রযুক্ত বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযুক্ত বাংলাদেশ। ডিবিসির সঙ্গেই থাকুন।